তোমাদের অ্যাটেন্ডেন্স কম কেন তো? ম্যাম হয়ে যাবে ম্যাম 90 আপ। এখন তো 66। আচ্ছা, আর তোমাদের সিলেবাস মোটামুটি শেষ, ঠিক আছে? তোমরা কি আর কোশ্চেন একটু স্টাডি করছো? ম্যাম স্টোর লেজারে সেলস পারচেজ আর পারচেজ ইয়েটা আমি সেটা বুঝে নেই, পারচেজ রিটার্নটা। হ্যাঁ হ্যাঁ, গতকালের প্রশ্ন নিয়ে তো তোমাদের একটু কোয়েরি থাকার কথা, ঠিক কি না? তারপর আমি শর্টেজের ব্যাপারটা আমি সেলস রিটার্ন পারচেজ এই দুটা ইস্যু থেকে যাবে। মিস পারচেজ রিটার্ন আর মিস মানে শর্টেজ এটা ইস্যুতে যাবে। মিস সেলস রিটার্নের ব্যাপারটা বুঝে নেই। সেলস রিটার্ন বলতে কি উল্টা বোঝায় হবে, আসলে? মিস ওইটা তো পারচেজ আসবে। মিস কালকে লাস্ট মানে লাস্ট ইয়েটা ডিজিটটা মিস এটা কি হবে? মিস ওইটা ইস্যুতে যাবে? দাঁড়াও আমি একটু দেখি। এন্ড অফ ইস্যু, কারণ এগুলোর কারণে আমার ব্যালেন্স কমে যাচ্ছে, ঠিক আছে? ব্যালেন্সের পরিমাণ যেহেতু কমবে, যেগুলোর কারণে আমার ব্যালেন্সের পরিমাণ কমবে সেগুলো হবে ইস্যু, আর যেগুলোর কারণে ব্যালেন্সের পরিমাণ বাড়বে সেগুলো আমরা রিসিপ্ট কলামে রেকর্ড করব। ওকে মিস, কালকের যে লাস্ট কোশ্চেনটা ওটা তো মিস ছিল। এখন আচ্ছা, মার্চ 17 দেখো এটা ইস্যুতে যাবে। লিফো মেথডে ইস্যুতে লিখবা তোমরা, ওকে? মিস এটা পারচেসে যাওয়ার কথা না, কারণ জিনিসটা তো আবার ফেরত আসছে, তো আবার আমার স্টকে আসবে। কালকে লাস্ট ওয়েস্টেজ, ইয়েটা হ্যাঁ ওয়েস্টেজ না ওয়েস্টেজ না মিস, রিটার্ন ফ্রম দা ওয়্যারহাউস, ওইটা ম্যাডাম ওয়্যারহাউসে রিটার্ন এসেছে যেটা 27 তারিখেরটা মনে হয় লাস্টেরটা একদম। ম্যাম আচ্ছা 29 তারিখে দেখো এটা 29 তারিখ হচ্ছে মনে হয়। তোমার মার্চ 25 এ ইস্যু করা হয়েছিল, তাহলে এটা আবার রিসিপ্টে রেকর্ড করতে হবে। আমরা যখন ইস্যু করেছিলাম ইস্যু কলামে থাকবে, কিন্তু এখান থেকে ইস্যু থেকে যখন রিটার্ন হবে দেন এটাকে আমরা রিসিপ্ট কলামে লিখব। জি জি মিস তখন মিস এটা কি হবে? পারচেজ, মিস এটা কি রেটটা কি পারচেজ 6 এবং হবে? সেলস ছাড়া, শুনো, পারচেজ এবং সেলস ছাড়া যেসব কারণে তোমার ব্যালেন্সের পরিমাণ বাড়বে সেগুলো আমরা রিসিপ্ট কলামে লিখব, এবং যেসব কারণে ব্যালেন্সের পরিমাণ কমবে সেগুলো আমরা ইস্যু কলামে লিখব। ওকে, এখন তোমাদের কি সমস্যা? মার্চ 25 ওইটা কি ইস্যু? হ্যাঁ হ্যাঁ, এখন শুনো, মার্চ 25 এর ইস্যু প্রাইস কি ছিল? ইস্যু ছিল, বুঝছি, ইস্যু প্রাইস কত ছিল? 5 ছিল মনে হয়। হ্যাঁ, ওই 6 ছিল, প্রাইসে যে প্রাইসে ইস্যু করছো ওই প্রাইসটাই তোমরা রেকর্ড করবে। ওকে, যেহেতু এখানে বলা আছে। তো ওটা ম্যাম রিসিপ্টস এর মধ্যে আসবে তাহলে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই রিসিপ্টের মধ্যে। এটা তুমি একবার ইস্যু করছো, ইস্যু করার পরে আবার তোমার কাছে ব্যাক করছে, তাহলে অবশ্যই রিসিপ্টের মধ্যে আসবে। রিসিপ্টে যে শুধু পারচেজ আসবে সেটা না, ওই যে আমি যেটা বললাম সেলস এবং পারচেজ ছাড়া যদি কোনো কারণে তোমার স্টকের পরিমাণ, স্টক ব্যালেন্সের পরিমাণ বেড়ে যায় তাহলে আমরা রিসিপ্ট কলামে রেকর্ড করব। আর ওয়াস্টেজ যে ম্যাম একটা ছিল ওটা তো ইস্যুর মধ্যে যাবে। হ্যাঁ, ওয়েস্টেজ ইস্যু, শর্টেজ, ওয়েস্টেজ এগুলো ইস্যু। মানে মিস 29 তারিখের ইয়েটা হবে 20 ইউনিট আর রেট হবে 6, কারণ মিস এটা 25 তারিখের ইয়েটা ইউজ করবে। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কার কোনো কোয়েরি আছে? আচ্ছা, আমরা একটু শুরু থেকে আসি। কি কি পড়াইছে তোমাদের? ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, বেসিক্যালি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এই তিনটা ব্রাঞ্চ আসলে আমাদের এখানে আসছে। এখন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং থেকে কি ছিল? ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং থেকে আমরা পড়েছি কি কি? ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার। ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারের মধ্যে ইন্ট্রোডাকশন, ট্রানজ্যাকশন, ডাবল এন্ট্রি সিস্টেম, অ্যাকাউন্ট ইনক্লুডেড, ঠিক কি না? এরপরে আসলো কি? জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ডেপ্রিসিয়েশন। তাহলে এই চ্যাপ্টারগুলো তোমরা রেকর্ড করো, প্রথমে লিখো।
আমি কোনো সাজেশন দিব না, আজকেও দিব না এবং পরবর্তীতেও দিব না। সো তোমাদের কাজ হচ্ছে, আমি আজকে যে পয়েন্টগুলো তোমাদের ধরাই দিব এগুলো ক্লাস লেকচার অনুসারে, এবং সাথে তোমরা এডিশনাল যদি প্র্যাকটিস করতে চাও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অনুসারে প্র্যাকটিস করবে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে মিস একটা প্রবলেম আছে মিস। আচ্ছা আমি আসতেছি, আমি আগে সিলেবাসটা তোমাদের হাইলাইট করি। তাহলে ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারের মধ্যে কিন্তু অনেকগুলো টপিক ইনক্লুডেড: ইন্ট্রোডাকশন, ট্রানজ্যাকশন, ডাবল এন্ট্রি সিস্টেম, অ্যাকাউন্ট। নেক্সট চ্যাপ্টার হবে জার্নাল। এরপরে হচ্ছে লেজার, ট্রায়াল ব্যালেন্স, এরপরে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ডেপ্রিসিয়েশন। ওকে, আচ্ছা তোমাদের এখানে মোটামুটি সবগুলো টপিক আমি ডিসকাস করছি। একটা প্রশ্ন ছিল জার্নালের শিটে তোমরা পাবা, প্রথম শিটটাতে পাবা, সেটা হচ্ছে স্টেপস ইন দা অ্যাকাউন্টিং সাইকেল। তোমরা পড়লে বুঝতে পারবা যা তোমাদের জার্নালের প্রথম যে শিটটা আছে, আমি এখানে স্ক্রিন শেয়ার দিয়েছি, দেখো এই শিটে আছে স্টেপস ইন অ্যাকাউন্টিং সাইকেল। অ্যাকাউন্টিং সাইকেল বলতে বোঝাচ্ছে কি, এই যে ধরো আমাদের গোয়িং কনসার্ন কনসেপ্টে আমরা কি বলেছিলাম, and a business entity will continue its operation for an indefinite period of time। তাহলে এই যে ইনডেফিনিট পিরিয়ড অফ টাইমের মধ্যে আমরা একটা অ্যাকাউন্টিং পিরিয়ডের ট্রানজ্যাকশন গুলো, ডাটাগুলো পরবর্তী অ্যাকাউন্টিং পিরিয়ডে শিফট করি, ঠিক কিনা? এই যে ব্যালেন্স সিডি বিডির বিষয়গুলো কিন্তু এর জন্যই আসছে, একটা অ্যাকাউন্টিং পিরিয়ডের সাথে আরেকটা অ্যাকাউন্টিং পিরিয়ড লিঙ্কড আছে। আচ্ছা, তাহলে যেহেতু এ ধরনের একটা লিঙ্কেজ আছে, এখানে অ্যাকাউন্টিং এর অ্যাক্টিভিটিস গুলোর মধ্যে দেখা যাবে কি এগুলো রিপিটেডলি ঘটছে। কিভাবে ঘটছে সেটাই হচ্ছে অ্যাকাউন্টিং সাইকেল। এখানে একটা সাইক্লিক অর্ডার আছে, বুঝতে পেরেছো? তো এখানে স্টেপস গুলো দেওয়া আছে, জার্নাল, প্রথমে হচ্ছে ট্রানজ্যাকশন, নেক্সট অন জার্নাল, নাম্বার 3 পোস্টিং টু জেনারেল লেজার, ট্রায়াল ব্যালেন্স, ওয়ার্কশিট। অ্যাডজাস্টিং এন্ট্রি, এই দুইটা তোমাদেরকে পড়ানো হয়নি। ওয়ার্কশিট হচ্ছে দেখো, when the debits and credits on trial balance do not match, bookkeeper must look for errors and make corrective adjustment that are tracked on a worksheet। আচ্ছা, আমরা ট্রায়াল ব্যালেন্সে কি বলেছিলাম? ট্রায়াল ব্যালেন্স proves the accuracy of our journal and ledger। যদি এক্ষেত্রে কোনো সমস্যা থাকে দেন আমরা ওয়ার্কশিটে সুইচ করব। এখন ওয়ার্কশিটের মাধ্যমে কি করা হয়? ওয়ার্কশিটের মাধ্যমে আসলে সব অ্যাকাউন্টিং ডাটা একটা পেজে নিয়ে আসা হয়, এবং এই ক্ষেত্রে ক্রস চেক করাটা অনেক সহজ হয় শর্টকাট ওয়েতে। বুঝতে পারছো? ধরো ট্রানজ্যাকশন গুলোর জার্নাল এবং লেজার ওয়ান বাই ওয়ান চেক করাটা যথেষ্ট টাইম কনজিউমিং। টু ওভারকাম দিস লিমিটেশন, an accountant will prepare worksheet to check for the inaccuracy in his accounts। ওকে, তারপর হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি। এই যে আমাদের কিছু এডিশনাল ডাটা ছিল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করার সময়, এই এডিশনাল ডাটার জন্য আমরা যে এন্ট্রিগুলো দিয়েছিলাম সেগুলোই হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি। তো অ্যাডজাস্টিং এন্ট্রির জন্য একটা আসলে আলাদা চ্যাপ্টার আছে তোমাদের, বিকজ অফ টাইম লিমিটেশন আমি এটা স্কিপ করছি। বুঝতে পেরেছো? এটা হচ্ছে দেখো, at the end of company's accounting period, adjusting entries must be posted to accounts for accruals and deferrals। আমরা একটা অ্যাকাউন্টিং পিরিয়ডের যে ইনফরমেশন গুলো পাই, এর বাইরেও দেখা যায় কিছু ইনফরমেশন রয়ে যায় যেগুলো আমাদেরকে পরবর্তীতে অ্যাডজাস্ট করতে হয়। এই এডিশনাল ইনফরমেশন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের, ট্রায়াল ব্যালেন্সের বাইরে যে ইনফরমেশন গুলো দেওয়া থাকে এগুলো হচ্ছে এডিশনাল ইনফরমেশন। এগুলো ডিউরিং দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড উই ক্যান নট ট্রেস আউট দ্য ট্রানজ্যাকশন, and at the end of accounting period we have to provide some journal entries for these additional information. These are known as adjusting entries। okay, এই যে এডিশনাল ইনফরমেশন গুলোর জন্য আলাদা করে কিছু এন্ট্রি আমরা জার্নাল এন্ট্রি দিয়েছিলাম, মনে আছে? এগুলোকে হচ্ছে বলা হয় অ্যাডজাস্টিং এন্ট্রি। অ্যাডজাস্টিং এন্ট্রি পরে আসছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের পরে হচ্ছে ক্লোজিং এন্ট্রি। ক্লোজিং, দেখো ক্লোজিং এর যে কাজটা করা হয়, ক্লোজিং এ একটা প্রতিষ্ঠানের, দেখো আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে 3টা স্টেটমেন্ট তৈরি করেছিলাম। কি কি?
কি কি স্টেটমেন্ট তৈরি করেছিলাম আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে? ইনকাম স্টেটমেন্ট, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট এন্ড ব্যালেন্স শিট। ওকে, এক্ষেত্রে মনে রাখবা আমরা যখন এই যে একটা অ্যাকাউন্টিং পিরিয়ড থেকে আরেকটা অ্যাকাউন্টিং পিরিয়ডে ট্রান্সফার করব, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার পরে আমরা কি করব? শুধুমাত্র অ্যাসেটস এবং লায়াবিলিটিস গুলোই ট্রান্সফার করব। এই যে রেভিনিউ এবং এক্সপেন্স যে আইটেমগুলো ছিল এই আইটেমগুলো ট্রান্সফার করব না। কেন করব না আমি বলি। রেভিনিউ এবং এক্সপেন্ডিচার আইটেমগুলো ইফেক্ট আমার কারেন্ট অ্যাকাউন্টিং পিরিয়ডে শেষ, বাট কোম্পানির যে অ্যাসেট এবং লায়াবিলিটিস আছে এগুলো আমাকে বছরের পর বছর ধরে বিয়ার করতে হবে। সাপোজ আমার অ্যাসেট আছে, অ্যাসেট আমি এবছর যেমন ইউজ করেছি নেক্সট ইয়ারে আবার ইউজ করব, পরের বছরে আবার ইউজ করব, যতদিন পর্যন্ত এই অ্যাসেট আমার স্ক্র্যাপ হচ্ছে না। সেম ফর লায়াবিলিটিস। সাপোজ আমার এই বছরের কিছু লোন আছে, এই লোনগুলো যদি এই বছর পরিশোধ করার পরে যেটা থাকবে সেটা আমি পরবর্তী বছরে পেমেন্ট করব। পরবর্তী বছরে পেমেন্ট করার পরে যদি কিছু বাকি থাকে সেটা নেক্সট ইয়ারে ট্রান্সফার করব। তাহলে দেখা যাচ্ছে একটা প্রতিষ্ঠানের অ্যাসেট এবং লায়াবিলিটিস এর ইফেক্ট ইয়ার আফটার ইয়ার চলতে থাকে, কিন্তু রেভিনিউ এবং এক্সপেন্সের ইফেক্ট থাকে না। কিভাবে থাকে না আমি বলি। মনে করো তুমি এই বছর এমপ্লয়িকে স্যালারি দিলা, তাহলে এমপ্লয়ি এই বছরের স্যালারির বিপরীতে শুধু এই বছর কাজ করবে। সে কিন্তু এই বছরের স্যালারি পাইছে, সেজন্য আগামী বছর কোনো কাজ করবে না। করবে? করবে না। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, আমার এক্সপেন্স গুলো যতক্ষণ আমি করছি ততক্ষণ আমার আউটপুট পাচ্ছি, বেনিফিট পাচ্ছি। এই জন্য রেভিনিউ এবং এক্সপেন্সের ইফেক্ট আমার কারেন্ট অ্যাকাউন্টিং পিরিয়ডে ক্লোজ হয়ে যাবে, কিন্তু অ্যাসেট এবং লায়াবিলিটিস এর ইফেক্ট কি থাকবে? বছরের পর বছর ধরে চলতে থাকবে। তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, তাহলে এই যে ক্লোজিং এন্ট্রিতে যেটা করা হয়, রেভিনিউ এবং এক্সপেন্স আইটেম গুলোকে একটা জার্নাল এন্ট্রি দেওয়ার মাধ্যমে জিরো করে দেওয়া হয় এবং অ্যাসেট এবং লায়াবিলিটিস গুলো পরবর্তী অ্যাকাউন্টিং ইয়ারে ট্রান্সফার করে দেওয়া হয়। আমি তোমাদেরকে এটা জার্নাল এন্ট্রি দেখাচ্ছি না, তবে এটাই মনে রাখবার ক্লোজিং এন্ট্রিতে কি করবে, যেহেতু রেভিনিউ এবং এক্সপেন্সের ইফেক্ট নেক্সট অ্যাকাউন্টিং পিরিয়ডে পাওয়া যাবে না, এই জন্য আমি এই বছরে এগুলো ক্লোজ করে দিব। আর অ্যাসেট এবং লায়াবিলিটিস আমাকে ইয়ার আফটার ইয়ার বিয়ার করতে হবে, সো আমি এগুলোকে ট্রান্সফার করব। এখন এই ট্রান্সফার করার জন্য এবং ক্লোজ করার জন্য যে জার্নাল এন্ট্রি দিব সেটাই হচ্ছে ক্লোজিং এন্ট্রি। ওকে, এটাই হচ্ছে স্টেপস ইন দা অ্যাকাউন্টিং সাইকেল। এটা নিজেরা পড়ে নিবা। এখানে আশা করি আর কোনো কিছু বাদ যায়নি। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এরপরে তোমাদের পড়াইছিলাম আমি কস্ট অ্যাকাউন্টিং। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, তোমাদের রেভিনিউ এক্সপেন্ডিচার এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচারের উপর কোনো শীট প্রোভাইড করেছিলাম? না মিস। করি নাই? জি না ম্যাডাম, পাই নাই আমরা। আচ্ছা, ধরো আমি নোট করে রাখতেছি, তোমাদের যা যা দিই নাই আমি মেল করে দিব। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা ম্যাথের জন্য ইম্পর্টেন্ট, আবার পরীক্ষার থিওরির জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? রেভিনিউ অ্যান্ড ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ম্যাম সিবিপি অ্যানালাইসিস এর মিস ওই নোট হ্যাঁ হ্যাঁ, এটা ডকুমেন্টে দেখেন। সিবিপি অ্যানালাইসিস না। আচ্ছা, আমি 1 বাই 1 আসি। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে থিওরিটিক্যাল শীট তো দিয়ে দিছি না? ইয়েস মিস। আচ্ছা, তাহলে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ আর কিছু বাকি নাই। ডেপ্রিসিয়েশন আশা করি নতুন কিছু লাগবে না। বই থেকে আমি যে পয়েন্টগুলো তোমাদের বলেছিলাম সেগুলোই পড়বা। এটাতে কি প্রবলেম আছে মিস? ফাইন্যান্সিয়াল মিস একটা ইয়েতে মিস অ্যাডজাস্টমেন্টে বুঝি নাই। মিস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের একটা অ্যাডজাস্টমেন্টে প্রবলেম আছে মিস। আপনি প্রবলেম আছে? আচ্ছা, ঠিক আছে, বলে ফেলো। মিস ওইটাতে মিস
মানে একটা একটা ছিল মিস একদম সবার লাস্টের ফাইনাল সিস্টেম, মানে এটা মিস আপনি করতে দিচ্ছিলেন এসডব্লিউর মতো মিস। এখানে লেখা আছে মিস 35,000 অফ দ্য নোটস পেয়েবল আর লং টার্ম। এইটা হ্যাঁ। অ্যাডজাস্টমেন্টে মিস, এটা অ্যাডজাস্টমেন্টে কিভাবে বুঝবো মিস? আচ্ছা আচ্ছা, নোটস পেয়েবল কত আছে তোমার? ট্রায়াল ব্যালেন্সে কত 35,000 আছে? ট্রায়াল ব্যালেন্সে কত আছে নোটস পেয়েবল? নোটস একটু মিস, তোমরা একটু প্রশ্ন দেখো। মিস এখানে আছে 40,000। 40,000, হ্যাঁ হ্যাঁ। এখন দেখো বেসিক্যালি নোটস পেয়েবল হচ্ছে কারেন্ট লাইবিলিটি, জি মিস। ওকে? এই নোটস পেয়েবল যেহেতু কারেন্ট লাইবিলিটি, কিন্তু আমার এডিশনাল ইনফরমেশন অর অ্যাডজাস্টমেন্টে বলা আছে 35,000 অফ নোটস পেয়েবল আর লং টার্ম। দ্যাট মিনস 40,000 এর মধ্যে 35,000 হচ্ছে লং টার্ম লাইবিলিটি, আর 5,000 বাকি থাকে, 5,000 হবে কারেন্ট লাইবিলিটিস। বুঝতে পেরেছো? জি মিস, এখন বুঝছেন মিস। যদি কোনো কিছু বলা না থাকতো 40,000 পুরোটাই আমি কারেন্ট লাইবিলিটি হিসেবে শো করতাম, বাট আমার এখানে বলা আছে 35,000 লং টার্ম লাইবিলিটি। এই যে লাইবিলিটির মধ্যে আমার দুইটা সেকশন, কারেন্ট লাইবিলিটিস, লং টার্ম লাইবিলিটিস। এখন এটাকে আমরা লং টার্ম লাইবিলিটিসে শো করব। জি মিস, থ্যাংক ইউ। হুম, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কস্ট শিটে আসো। কস্ট শিটে আমি তোমাদেরকে একটা প্রশ্ন বলেছি কিন্তু নোট করে দিন, এটা তোমরা নিজ দায়িত্বে করবা। সেটা হচ্ছে ফিক্সড কস্ট ভার্সেস ভেরিয়েবল কস্ট। ঠিক আছে? আরেকটা প্রশ্ন নোট করবা। ম্যাম আগের কোশ্চেনটা শুনতে পারিনি, আরেকবার যদি। ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্টের মধ্যে পার্থক্য, এই প্রশ্নটা নিজ দায়িত্বে নোট করে নিবা। বুঝছো কি না? এরপরে আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে তোমার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টিং এর মধ্যে পার্থক্য, ডিফারেন্সেস বিটুইন কস্ট অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। এগুলো নিজ দায়িত্বে নোট করবা, ঠিক আছে? পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে তোমাদের দায়িত্ব থাকবে দুইটা, ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্টের পার্থক্য, আরেকটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টিং এর মধ্যে পার্থক্য। নিজ দায়িত্বে নোট করবা। এটা বই, গুগল যেখানেই পারো সুন্দর করে নোট করে ফেলবা, টু দা পয়েন্ট। মিনিমাম 10 থেকে 12টা পয়েন্ট রাখবা এখানে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কস্ট অ্যাকাউন্টিং এর ফার্স্ট চ্যাপ্টারে থিওরিটিক্যাল ডিসকাশন ছিল, সেকেন্ড চ্যাপ্টার ছিল কস্ট শিট। কস্ট শিটের পরের চ্যাপ্টার কি ছিল? স্টোর লেজার, এরপরে ওভারহেড, ঠিক না? কস্ট শিটে মোটামুটি প্র্যাকটিস শিট সহ আমি দিয়ে দিয়েছি তোমাদের, যা এতটুকু প্র্যাকটিস করলে হবে আশা করি। এরপরে স্টোর লেজার এবং ওভারহেডে মনে হয় আমি প্র্যাকটিক্যাল প্রবলেম দিয়ে নাই, এটা দিতে হবে, ঠিক কিনা? স্টোর লেজার, ওভারহেড, এখান থেকে প্র্যাকটিক্যাল প্রবলেম দিব। আচ্ছা, এরপরে চ্যাপ্টার কি ছিল? এরপরে চ্যাপ্টার কি ছিল? সিবিপি অ্যানালাইসিস, কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিসের থিওরিটিক্যাল শিটটা আমি দিব। এটা রেডি আছে। আর সিবিপি অ্যানালাইসিসের জন্য আসলে সবগুলো প্রবলেম একই রকম, তোমরা এখানে যে কাজটা বেশি করবা, এই প্রবলেমটা যেটাই আমি ক্লাসে করাইছি সেটা বারবার প্র্যাকটিস করো। আর যে শিটটা দিব ওই শিটের মধ্যে অনেক কিছু ম্যাথমেটিক্যাল ইনফরমেশন আছে, এতটুকু করলে আশা করি হয়ে যাবে, বাড়তি কিছু করার দরকার নাই। তবে এখানে ফর্মুলাগুলো একদম টু দা পয়েন্ট মনে রাখবা। সিবিপি অ্যানালাইসিসে অনেকগুলো ফর্মুলা, এই ফর্মুলাগুলো
আপ টু ডেট থাকবা। আর এখান থেকে শর্ট নোটের জন্য ইম্পর্টেন্ট সিবিপি অ্যানালাইসিস আমি তোমাদের শিটে রাখছি। অ্যাজাম্পশন, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, তারপর এখানে অনেকগুলো আছে, ধরো পয়েন্ট আছে, যেমন ধরো ব্রেক ইভেন পয়েন্ট, মার্জিন অফ সেফটি। ওকে, এগুলো শর্ট নোটের জন্য ইম্পর্টেন্ট, সো ভালো করে পড়বা। তাহলে আমাদের টোটাল চ্যাপ্টার কয়টা হলো? তোমাদের আর কোনো কোনো কোয়েরি আছে? মিস এর একটা সমস্যা ছিল মিস কস্ট শিটের। বলো। মিস ইন্স্যুরেন্স অন ফিনিশড গুড, এই জিনিসটা মিস ওই দিন বলতেছিলেন যে আজকে আর কি বলবেন। আচ্ছা আচ্ছা, এটা কি সমস্যা ছিল? মিস এই জিনিসটা মানে সেলস এর মধ্যে ওরা ইনক্লুড করছে, এটা কি সেলসই হবে ইনক্লুড? সেলস ডিপার্টমেন্টের মধ্যে ইনক্লুড করেছে। ইন্স্যুরেন্স অন ফিনিশড গুডস আসলে এখানে দুইভাবে চিন্তা করা যায়। ওখানে কিছু কিছু বিষয় আমি তোমাদেরকে বলি, দেখবা শেষে নোট লেখা আছে, মানে হচ্ছে তুমি বিভিন্নভাবে ট্রিট করতে পারো, ঠিক আছে? যেমন ধরো ফিনিশড গুডস আইটেমটা আমরা অ্যাডজাস্ট করি কিসের সাথে? অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের পরে না? জি মিস। ওই যে ওপেনিং স্টক অফ ফিনিশড গুড, ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস। তো এক্ষেত্রে ইন্স্যুরেন্সটা অ্যাডমিন অফিসও ডিল করতে পারে, আবার হচ্ছে প্রোডাক্টটা ধরো কমপ্লিট করার পরে কার কাছে চলে যাচ্ছে? সেলস ডিপার্টমেন্টের সেলস ডিপার্টমেন্টের কাছে। এটা আবার সেলস ডিপার্টমেন্টও হ্যান্ডেল করতে পারে। এখানে এরকম কিছু আইটেম পাবা, কনফিউজিং আইটেম। আরেকটা আইটেম হচ্ছে ব্যাড ডেট। ব্যাড ডেটের বিষয়টা হচ্ছে দেখবা ওখানে নোট লিখে দিছে যে ইট ইজ অ্যাসিউম দ্যাট ব্যাড ডেট ইজ কানেক্টেড উইথ সেলস ডিপার্টমেন্ট, ঠিক আছে? তো এটা নিয়ে অত কনফিউজড হওয়ার কারণ নাই, বইয়ে যেভাবে দিছে তোমরা চাইলে ওইভাবে করতে পারো, তাহলে পরবর্তীতে রিভিউ দিতে সুবিধা হবে। তারপর আর কারো কোনো কোয়েরি আছে? ম্যাম জার্নাল মধ্যে যে ডিপি একটু বুঝি নাই ম্যাম, এটা জার্নাল এবং লেজারের মধ্যে যে ডিবিট এবং এন্ট্রিটা, এটার মধ্যে ম্যাম একটু কনফিউজ হয়ে যায়। এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে, গ্রুপ স্টাডি করবা, বুঝতে পারছো? কিসে কনফিউজড হও তুমি? ম্যাম অনলাইনে ম্যাম যেমন কিছু কিছু এন্ট্রি আছে যে জার্নালে আমাদের ক্রেডিট হয়ে যায়, আবার লেজারে হয় ডেবিট, এর জন্য ম্যাম একটু। এটা তো রুলস অনুসারে যাবে, তুমি তো এভাবে এটা মুখস্থ করতে পারবা না। ম্যাম রুলসটা যদি আরেকটু একটু বলে দিতেন তাহলে একটু ভালো হতো। কোন রুলসটা বলবো বলো? জার্নালে তো অনেকগুলো রুলস, জার্নাল লেজার, এটা একটু ওইটা বলতে মিস এইডি মিস, তারপর এলসিআই ওইটা মিস। বুঝি নাই অ্যাসেট এক্সপেন্স আর ড্রয়িং সেটার কথা বলছিলাম মিস, ওইগুলা বালে ডেবিট আর ইকুয়েশনের কথা বলছো তুমি? অ্যাকাউন্টিং ইকুয়েশন হচ্ছে কি? অ্যাসেট এক্সপেন্স ড্রয়িংস, এই তিনটা সাম কিসের সমান হবে? লায়াবিলিটি ক্যাপিটাল ইনকাম। এখন কোন ট্রানজ্যাকশনের কারণে যদি অ্যাসেট এক্সপেন্স ড্রয়িংস ইফ ইনক্রিজ হলে ডেবিট। যদি কোনো ট্রানজ্যাকশনে দেখা যাচ্ছে কি আমার অ্যাসেটের পরিমাণ অথবা এক্সপেন্সের পরিমাণ অথবা ড্রয়িংস এর পরিমাণ কমে যাচ্ছে, কমলে কি করব আমি? ক্রেডিট। এটা তোমাকে রিলেট করতে হবে ওই ট্রানজ্যাকশনের সাথে ওই আইটেমটার, মানে অ্যাসেট হলে যে ডেবিট হবে সবসময় ক্রেডিট হবে, ব্যাপারটা এরকম না। এটা দেখতে হবে ওই ট্রানজ্যাকশনে আমার অ্যাসেটের কন্ডিশন কি।
আগের অবস্থা থেকে অ্যাসেটের পরিমাণ কি বাড়ছে নাকি কমছে, এভাবে রিলেট করতে হবে। সেম ফর লাইবিলিটি ক্যাপিটাল ইনকাম, যদি কোনো ট্রানজেকশনে লাইবিলিটি ক্যাপিটাল ইনকামের পরিমাণ কমে রিভার্স হবে, কমলে ডেবিট, আর যদি লাইবিলিটি ক্যাপিটাল ইনকাম বাড়ে দেন ডেবিট, বাড়লে ক্রেডিট। ইয়েস, ম্যাম হ্যালো, বলো। হ্যাঁ বলো। তো লেজারে ম্যাম যে অ্যাভারেজ মেথডে যখন বলা থাকবে যে অ্যাভারেজ মেথডে করো, তখন ম্যাম কোনটা দিয়ে করবো, সিম্পল দিয়ে করবো নাকি ওয়েটেড দিয়ে, এটা দিয়ে করবো? না, শুধু এভারেজ মেথড বলবে না, কিছু একটা বলে দিবে, সিম্পল এভারেজ অথবা ওয়েটেড এভারেজ। তুমি কি পাইছো এরকম কিছু? জি ম্যাম, মিস ম্যাম 16 এর মিস শুধু এভারেজ মেথড তো বলার কথা না। মিস হ্যাঁ? শুধু লেখা মিস এভারেজ ম্যাম, আপনি কোশ্চেন করছিলেন। মিস ওইটাতে 16 বেছে জি মিস জি ম্যাম। 16, এটা হয়তো টাইপিং মিস্টেক, কারণ এভারেজ মেথডের মধ্যে অনেকগুলো মেথড আছে, সিম্পল এভারেজ, ওয়েটেড এভারেজ, এভাবে 3-4টা মেথড ছিল, ঠিক আছে, পিরিয়ডিক এভারেজ। তাহলে তোমার এখানে শুধু এভারেজ মেথড হওয়ার কথা না। অনেক সময় হয় কি, আমরা প্রশ্নটা যখন করে দিই ডিপার্টমেন্টে টাইপ করার সময় ভুল করে, এ ধরনের যদি কনফিউশন থাকে, তোমরা প্রশ্ন প্রথমে স্টাডি করবা প্রশ্নগুলো ঠিক আছে কিনা, দুম করে লেখা শুরু করে দিবা না। প্রশ্নে যদি ডাটা ইনসাফিসিয়েন্সি থাকে, এটা প্রথমেই নক করবা, কারণ দেখা যায় লাস্ট আওয়ারে গিয়ে কারেকশন আসে, তখন ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখা যায় এটা সলভ করছে, এটা নিয়ে একটু কায়স হয়। বিশেষ করে ম্যাথমেটিক্যালে যেহেতু ডাটা সাফিসিয়েন্সিটা ইম্পর্টেন্ট বেশি, থিওরি হলে তো তোমার কারেকশন করাটা ইজি। তোমরা একটু প্রশ্নটা ভালো করে রিভিউ দিবা, এক্সাম হলে যখন প্রশ্ন পাবা তোমাদের 5 মিনিট আগে প্রশ্ন দেওয়া হয়, ঠিক কিনা? প্রশ্ন স্টাডি করার জন্য 5 মিনিট সময় দেওয়া হয় না? ওই 5 মিনিটে ভালো করে কোশ্চেন তো জাস্ট টাইমে দেয় না ম্যাম দেওয়া হয় না। ম্যাম অনেক সময় দেয়, অনেক সময় দেয় না। না, আমি যতবার ইনভিজিলেশন দিছি 5 মিনিট আগে আমি প্রশ্ন দিছি, লাস্ট টাইমে স্টার্ট রাইটিং কমান দেওয়া হয়। এটা তাহলে তোমাদের ডিপার্টমেন্ট কিভাবে ডিল করে জানি না, আমরা এভাবে ডিল করি আর কি। যাই হোক, প্রশ্ন পড়তে 2 মিনিট লাগবে, তোমরা একটু রিভিউ করবা প্রশ্নটা, কারণ প্রশ্ন সম্পর্কে একটু আইডিয়া থাকলে তোমার আনসার করাটা সহজ হয়। তুমি শুরু করার পরে দেখলা তোমার ডাটা নাই, তখন এটার পিছনে কিন্তু ঠিকই টাইম ওয়েস্ট হবে। এটার জন্য তুমি ইনভিজিলেটরকে বলবা, ইনভিজিলেটর দেখা যাবে আবার হয়তো ডিপার্টমেন্টের হেডকে বলছে, ডিপার্টমেন্টের হেড হয়তো কনসার্ন টিচারের সাথে যোগাযোগ করছে। এই যে এই সময়গুলোর মধ্যে প্রসেসিং এ কিন্তু অনেক সময় যায়। এজন্য তোমরা বিশেষ করে অ্যাকাউন্টিং প্রশ্নটা পাওয়ার পরে প্রথমেই রিভিউ করবা যে সব ডাটা আছে কিনা। আর শুধু এভারেজ মেথড হওয়ার কথা না, এভারেজ মেথড হলে কোনো একটা মেনশন করে দেওয়া হবে। আর কারো কোনো কোয়েরি আছে? ম্যাডাম অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন কিভাবে ক্রেডিট হয় ম্যাডাম? যেহেতু তোমাদের আর কোনো প্রশ্ন নাই, কি বলো? ম্যাম একটা কোশ্চেন ছিল। জি হ্যাঁ ম্যাম। বলো।
ম্যাম আমরা যখন জার্নাল করি ম্যাম, জার্নালে তো ম্যাম ক্যাশ বাড়লে ম্যাম ডেবিট হয়, আর ক্যাশ যদি কমে তাহলে ম্যাম ক্রেডিট লিখি। হ্যাঁ, এটা কি ম্যাম লেজারের ক্ষেত্রেও একই হবে? লেজার তো জার্নাল থেকে যাবে তাই না? লেজারের পোস্টিং তো আলাদা নিয়ম বলছিলাম। ম্যাম এটাই ম্যাডাম যে লেজারের মধ্যে ম্যাম মাঝে মাঝে এরকম হয়। না, এটা তো বাড়বে কমবে, সবসময় যে বাড়বে ক্যাশ সবসময় অথবা সবসময় কমবে সেটা না। এটা ডিপেন্ড করবে তুমি জার্নাল এন্ট্রি কি দিছো। যদি তুমি জার্নালে ক্যাশকে ডেবিট করো তাহলে লেজারও এটা ডেবিট থাকবে। যদি জার্নালে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হয় তাহলে এটা তোমার জার্নালে যদি ক্রেডিট হয় দেন লেজারও ক্রেডিট হবে। বুঝতে পেরেছো? ম্যাম ম্যাম মানে জার্নালে ফার্স্টে যে ইনফরমেশন থাকে মানে ইনভেস্টেড ক্যাশ মানে এত থাউজেন্ড, আমরা যে লিখি মানে ক্যাশ তো বাড়লো ডেবিট, আর ম্যাম ক্যাপিটাল ক্যাপিটাল ক্রেডিট লিখি ক্রেডিট। মানে মানে এই ব্যাখ্যাটা একটু দিবেন, মানে ক্যাপিটাল এই জিনিসটা বুঝতে পারি ক্যাপিটাল না কারণ মানে। হচ্ছে মালিক যখন নিজের বিজনেসে ইনভেস্ট করে তখন সেটাকে বলা হয় ক্যাপিটাল, আর বাইরের কেউ যদি ইনভেস্ট করে তখন লোন। তোমার বিজনেসে তুমি ইনভেস্ট করবা, ওই ইনভেস্টমেন্টকে বলা হবে ক্যাপিটাল। আর তোমার বিজনেসে যদি তোমার বন্ধু কোনো টাকা দেয় সেটা হবে লোন, যদি ও পার্টনার না হয়। মনে করো বিজনেসের মালিকানা তোমার, ঠিক আছে? এখন তুমি টাকা, তোমার টাকা তুমি ইনভেস্ট করলা, সেটা হচ্ছে তোমার ক্যাপিটাল। তুমি যখন বন্ধুর কাছ থেকে নিয়ে ইনভেস্ট করবা তখন এটাকে আমরা বলবো লোন। পার্থক্য হচ্ছে ক্যাপিটালের জন্য পাওয়া যাবে প্রফিট, প্রফিট হলেও মালিকের, লস হলেও মালিকের, কিন্তু যে লোন দিবে সে পাবে ইন্টারেস্ট। বিজনেসে যদি প্রফিট হয় তাও সে ইন্টারেস্ট পাবে, লস হলেও ইন্টারেস্ট পাবে। ম্যাম কিন্তু এখানে তো বিজনেসে ক্যাপিটাল কিভাবে কমে, মানে আমরা যে ক্রেডিট লিখি আর জার্নাল তো আমরা বিজনেস ক্যাপিটাল তো কমতেছে না, লায়াবিলিটি ক্যাপিটাল ইনকাম, বিজনেসে ক্যাপিটালের পরিমাণ তো বেড়ে যাচ্ছে, বাড়লে ক্রেডিট। ফর্মুলাতে কি বলে? ক্যাপিটালের পরিমাণ কি বাড়ছে না কমছে? বাড়ছে ম্যাম। বাড়ছে, বাড়লে ক্রেডিট। জি ম্যাম। ম্যাম কোনো কোশ্চেন? হ্যাঁ বলো। ম্যাম অ্যাকাউন্টিং এ ম্যাথ করার পর কি কোনো সামারি দেওয়া লাগবে? যতগুলো ম্যাথ করলাম যতটুকু ম্যাথ ততটুকুই আনসার। তুমি কি বলতে চাচ্ছ? টোটাল অফ ডেবিট অথবা টোটাল অফ ক্রেডিট এরকম কোনো উত্তর লিখতে চাচ্ছ? আমরা আগে যেটা লিখতাম এরকম কিছু লিখতে চাচ্ছ? মানে ওই টাইপের। না না না, তুমি ম্যাথ এই যে চার্টের মধ্যে ফরম্যাটের মধ্যে যা আসে তাই, এর বাইরে কোনো কিছু না। যেমন ম্যাম স্টোর লেজারের শেষে দেখলাম যে ক্লোজিং স্টক লেখা থাকে। না না, দরকার নেই, এগুলো লেখার দরকার নেই। মিসসেলেনিয়াস এক্সপেন্সটা কি? এটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের ছোটখাটো অনেকগুলো খরচ থাকে যেগুলোর জন্য আলাদাভাবে কোনো হেডিং ইউজ করা হয় না, এগুলোকে একসাথে মিসসেলেনিয়াস এক্সপেন্স বলে। হয়তো খরচটা হচ্ছে কিন্তু পরিমাণটা খুবই ছোট, বিবিধ খরচ বলে আর কি। বিবিধ মানে কি? এই যে ছোটখাটো অনেকগুলো বিষয় যেগুলো আমাকে কনসিডারেশনে আনতে হবে কিন্তু এগুলো আলাদাভাবে গুরুত্ব দেওয়ার, রেকর্ড করার কোনো প্রয়োজন নেই, অতটা ইম্পর্টেন্ট অথবা বিগ অ্যামাউন্ট না। একটা কথা ছিল, বলো। মিস ডিফারেন্স বা ডিস্টিংকশন টাইপ কোশ্চেনে অ্যাট লিস্ট কয়টা পয়েন্ট লিখতে হবে? ডিপেন্ডস অন মার্কস, কত নাম্বারের জন্য সেটার উপর ডিপেন্ড। 5 মার্কসের জন্য হয় তাহলে 6টা 7টা এনাফ, বুঝতে পারছো? আর যদি 10-এর জন্য হয় তাহলে 12টা। মোটামুটি 80% মার্কস ক্যারি করার জন্য এতটুকু ইম্পর্টেন্ট। আর কোনো প্রশ্ন? তাহলে কি শেষ করব? Yes, ম্যাম করা যায়। ম্যাম একটা রিকোয়েস্ট ছিল, ম্যাম কোশ্চেনে থিওরি টাইপ কোশ্চেন একটু কম করেন। হ্যালো
হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। আর কার কি রিকোয়েস্ট আছে দেখি, বলো। হুম, আর কারো কোনো রিকোয়েস্ট আছে প্রশ্ন নিয়ে? মিস 1-6 এর মতো প্রশ্ন করিয়েন মিস, 16 ব্যাচের মতো। আচ্ছা, আর কারো কোনো রিকোয়েস্ট? ম্যাম কস্ট অ্যাকাউন্টিং থেকে বেশিরভাগ ম্যাথ দিয়েন ম্যাম। আচ্ছা, কোনো চ্যাপ্টার আছে কস্ট অ্যাকাউন্টিং এর যে চ্যাপ্টার থেকে বেশি দিলে সুবিধা হয় তোমাদের? ম্যাম লাস্ট যে 2টা সিটি নিছেন ওইগুলোর উপর থেকে আর কি। ম্যাম ডেপ্রিসিয়েশন থেকে দিলে ভালো হয়। আচ্ছা, কোনো প্রশ্ন আছে? ডেপ্রিসিয়েশন চ্যাপ্টারের কত নাম্বার দিব? কত নাম্বার দিলে ভালো হয়? কোনো সাজেশন আছে? হুম, না ম্যাম থাক, অত দূর যাওয়ার দরকার নেই। ওই যে কি বলে বাঙালি নাকি বসতে পেলে শুতে চাই নাকি? ম্যাম আমাদের সিটির রেজাল্ট গুলো কি মিস? আচ্ছা, রেজাল্ট দিব। তোমাদের যা করাইছি করো, ঠিক আছে? প্রশ্ন যা করার আমি বুঝবো, এটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। ওকে ম্যাম। প্রশ্ন নিয়ে সাজেশনের দরকার নাই, তোমরা অ্যাটলিস্ট তোমাদের ক্লাস লেকচারটা কমপ্লিট করো যা দিয়েছি, এবং সামনে আমি কিছু এক্সারসাইজ শিট দিব, আশা করি ঝামেলা হবে না। তুলে তো অ্যাকাউন্টিং এ তো ভালো মার্কস তোলে। কোন ব্যাচ? তোমাদের সিভিল 16 ব্যাচে মনে হয় প্লাস বেশি পাই নাই, হয়তো 7-8 জন পাইছিল। কিন্তু লাস্ট ইয়ারে যেটা আমি ট্রিপলিতে পড়ালাম, ট্রিপলি কোন ব্যাচটা ছিল এটা? তোমরা 18 ব্যাচ না, এটা মনে হয় 17 ব্যাচ ছিল। ট্রিপলি ভালো করছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট ভালো মার্কস পাইছে। প্র্যাকটিস করতে থাকো, সমস্যা হবে না আশা করি। ঠিক আছে, তাহলে বেস্ট অফ লাক। কোনো সমস্যা হলে নক দিবা, ছেড়ে দিও না, ক্লাস লেকচারটা প্র্যাকটিস করো। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম।